আমার বড় ভাই বলল, তোমার এখানে মেসেজ এসেছে বাংলাদেশ বেতার থেকে। পরে দেখেছি 3টা হয়ে গিয়েছে। প্রবল নার্ভাস কাজ করছিল যে আমার কি হবে, ভুল হবে। সবগুলো তো আমি একসাথে করি না। পড়ালেখার সময় পড়ালেখা করি, যখন ফ্রি টাইম থাকে, যেমন এখন আমার পরীক্ষা শেষ, এখন আমি এখানে এসে প্রোগ্রাম করছি, টক শোতে আসছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নিয়মিত আয়োজন আমার কথায়। সাথে আছি আমি আশরাফ আলী ফারুকী। আমাদের সঙ্গে আজ এমন একজন কিশোরী উপস্থিত হয়েছেন যিনি একাধিক প্রতিভার অধিকারী, আবৃত্তি, উপস্থাপনা এবং ফুটবলেও এনেছেন পুরস্কার। বাংলাদেশ বেতার এবং 21 টেলিভিশনে নিয়মিত সংবাদ পাঠিকা হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। 21 টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে নিয়মিত খবর পাঠ করে যাচ্ছেন রাদিয়া ইসলাম হৃদি। হৃদি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দৈনিক অগ্রযাত্রা টক শোতে আপনাকে স্বাগতম। এবং প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রাদিয়া ইসলাম হৃদি। আমি বিকারুন্নেসা নূন স্কুলের শিক্ষার্থী। আমি পড়ালেখার পাশাপাশি সংবাদ উপস্থাপন করা, আবৃত্তি করা এবং শিশু সাংবাদিক হিসেবে কাজ করে যাচ্ছি, এবং আশা করছি আপনাদের দোয়ায় আমি আরো এগিয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনার তো মাত্র 4 বছর বয়সে মিডিয়াতে পথ চলা শুরু। জি। আপনি এত ছোট বয়সে কিভাবে এই পথ চলা শুরু করলেন? 4 বছর বয়স থেকে শুরু করা। মেইনলি আমার কাজ শুরু হয় ফুটবল দিয়ে। বেবি অলিম্পিয়াডে একটা কম্পিটিশন হয়েছিল, সেখানে বিভিন্ন টাইপের কম্পিটিশন চলছিল। তো সেখানে একটা কম্পিটিশন ছিল হচ্ছে ফুটবলের, মানে ছোটদের জন্য। তখন আমার বয়স 4 বছরের ওরকম টাইপই ছিল। তো ওখানে আমি আমার তো মনে নেই, আমি তো ছোট ছিলাম। আমার বাবা মার কাছ থেকে যতটুকু শুনেছি, ওখানে অনেকগুলা রাউন্ড পার করতে হয়েছিল। প্রথমে মেবি 150-150-র মতো ছিল, তারপরে সেখান থেকে বাছাই করে 20 জনের মতো, সেখান থেকে আবার 5 জন, 5 জন থেকে 3 জন। তো প্রত্যেকটা রাউন্ডে আমি একটা একটা করে ফুটবলে কিক করে প্রায় 20 ফিট এরকম টাইপের একটা দূরত্ব ছিল। তো অতটুকু আমি ফুটবলে কিক করে আমি প্রত্যেকটা রাউন্ড পার করলাম। একদম লাস্ট রাউন্ডে যখন আমরা 5 জন ছিলাম, সেখান থেকে ফুটবলে কিক করার পর সবাই 2টা অথবা 3টা এরকম টাইপের করেছে, 5টার মধ্যে মেবি। আর সেখানে আমাকে যখন সুযোগ দেওয়া হয়েছিল, আমি সবকটা গোলে ঢুকাতে পেরেছিলাম দেখে আমি ফার্স্ট হয়ে গিয়েছিলাম। এবং ফার্স্ট হওয়াতে আমি তখন অসুস্থ ছিলাম, আমার এখানে একটা জ্বর ঠোসা ছিল। তো যখন আমার কাছ থেকে আমাকে প্রাইজ দেওয়া হলো, মেডেল পেলাম, গোল্ড মেডেল। তারপরে আমাকে কোনো একটা চ্যানেল আমাকে জিজ্ঞেস করেছিল যে কেমন লাগছে। আমি তখন আমার পাপার কোলে ছিলাম, ছোট ছিলাম তো। তো তখন আমাকে বলা হলো কেমন লাগছে, আমি বললাম যে ভালো লাগছে। আর আমার এখানে জ্বর ঠোসা ছিল, তো আমি এমন এমন করছিলাম। মানে আমি অসুস্থ ছিলাম, তাও আমি অংশগ্রহণ করে স্বর্ণপদক পেলাম, ভালোই লাগছিল। তখন থেকেই মেইনলি আমার মিডিয়ার পথে যাত্রাটা শুরু হয়। আচ্ছা, আপনি তো স্বর্ণপদক পেয়েছিলেন বেবি অলিম্পিয়াড ফুটবলে। জি। আসলে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার? অভিজ্ঞতাটা যেমন বললাম যে অসুস্থ ছিলাম, তার মধ্যেও গিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, যাওয়ার পর দেখি এত মানুষ। আমি ভাবলাম যে হবে না। মানে আমার ফার্স্ট দিক থেকে হচ্ছে আমার নেগেটিভ ফিলিংসটা আগে কাজ করে, পরে পজিটিভ হলে খুশি লাগে। তো নেগেটিভ ফিলিংসটা কাজ করার পর ভাবলাম যে হবে না, জাস্ট অংশগ্রহণ করে চলে যাই। আমি হঠাৎ করে দেখি যে কেউ পারছে না, আমার সব গোল ঢুকে যাচ্ছে। তখন বুঝলাম যে ও আচ্ছা, তাহলে আমি ফার্স্ট হয়ে গেলাম। তারপরে ওখান থেকে অভিজ্ঞতাটা ওভারঅল ভালোই ছিল। আচ্ছা, আপনার বড় ভাই আপনার জীবনে কতটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে? আমার বড় ভাই আমার জীবনে পুরোটাই অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন। কারণ কি, এই যে বেবি অলিম্পিয়াডে আমার প্রথম যে স্বর্ণপদক পেলাম, এটাই আমার ফার্স্ট প্রাইজ ছিল। তো প্রথম স্বর্ণপদকটা পাওয়া আসলে আমার বড় ভাইয়ের জন্যই। সেই রেজিস্ট্রেশন করে দিয়েছে বেবি অলিম্পিয়াডে। সেই বলেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারো। এবং সেই আমাকে ফুটবল শিখিয়েছে, আমি ফুটবলের কিচ্ছু জানতাম না। তা সে আমাকে শিখিয়েছে, তাই আমি ওখান থেকে শিখে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। তাই আমি বলবো যে আমার বড় ভাইয়ের প্রতি আমি খুবই কৃতজ্ঞ আমাকে হেল্প করার জন্য। এবং এখন পর্যন্ত আমার বড় ভাই আমাকে প্রতিদিনই হেল্প করে। আমি কোনো কিছুতে আটকে গেলে, কোনো কিছু না বুঝলে আমার বড় ভাই আমাকে সবসময় হেল্প করে। মাঝে মধ্যে 2-1টা মার খায়,
বড় ভাই ছোট বোন মার তো খেতেই হবে, তাও আমার জীবনে সবসময় আমার বড় ভাই অনুপ্রেরণা হয়ে থাকবে। কবিতা আবৃত্তি শুরু করেছিলেন বাবাকে চমকে দেওয়ার জন্য। উম, তো এই ছোট্ট প্রচেষ্টা থেকে যে আপনি কবিতা আবৃত্তি উপস্থাপনা করেন, সেই গল্পটা কি দর্শকদের বলবেন? অবশ্যই। কবিতা আবৃত্তি মেইনলি শুরু হয় যখন করোনা চলছিল আমার, মানে করোনার টাইমটা চলছিল। ওই টাইমে আমার পাপা দেখতাম কি অনেক কবিতা শুনতো, ঘুমানোর সময় কবিতা, মানে সব সময় কবিতা শুনতেই থাকতো। তাই ভাবলাম যে এত কবিতা যেহেতু শুনে তাহলে একটা সারপ্রাইজ দেওয়া যায়, যেহেতু আমি ছোট মেয়ে আমি সারপ্রাইজ দিতে ভালোবাসি। তো ওই টাইমে পাপা দেখতাম যে তার ফেভারিট কবিতা ছিল হচ্ছে 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু 2 বিঘা জমি আমি মুখস্থ করি। হুম। মুখস্থ করলাম প্রায় 3-4 দিন, এরকম টাইপের সময় নিয়ে মুখস্থ করলাম, পুরাটা নির্মাণ করলাম। করার পর পাপা একদিন আসলো, আসার পরে আমি বললাম যে আমি একটা কবিতা মুখস্থ করেছি, তোমাকে আমি শোনাতে চাই। বলছে ঠিক আছে বলো। পরে আমি 2 বিঘা কবিতাটা পুরাটা মুখস্থ করে পুরাটাই আবৃত্তি করেছি। অনেক বড় কবিতাটা, ওটা আবৃত্তি করার পর বাবা বলেছে যে বাহ, আবৃত্তি করে শুনিয়েছো। তো ওটা প্রথম দিকের কবিতা, আমি কারোর কাছে তখন শিখতাম না, ইউটিউব দেখে দেখে শিখতাম। প্রথম দিকের কবিতা আর এখনের কবিতা তো অনেক বড় ডিফারেন্স। এখন ওটা হচ্ছে আমার ইউটিউবে ছাড়া ছিল। তো এখন ওই কবিতাটা দেখার পর আমার নিজের কাছে হাসি আসে যে কি বলেছি তখন, মানে এত ছোট ছিলাম ওই টাইমে, কবিতার বলার স্টাইলটা অন্যরকম হুম। ছিল। প্রথম কবিতা আবৃত্তি এবং এটা নিয়ে আপনার অনুভূতি কেমন ছিল? অনুভূতি খুবই এক্সাইটেড ছিলাম আমি। কারণ কি যেহেতু প্রথম কবিতা, জীবনের প্রথম একটা কবিতা মুখস্থ করে পাপাকে শোনাবো, হুম। এর সাথে একটু নার্ভাসও লাগছিল যে পুরোটা মনে থাকবে নাকি থাকবে না। তো সব মিলে একটা মিক্সড অনুভূতি ছিল আমার। আচ্ছা, আপনি তো অনেক পুরস্কার পেয়েছেন হুম, আবৃত্তিতে, জাতীয় এবং আন্তর্জাতিক মানের অনেক পুরস্কার জি। পেয়েছেন। কোন পুরস্কারটি আপনার সবচেয়ে প্রিয় এবং কেন? হুম, এটা একটা কঠিন কোয়েশ্চেন। তো পুরস্কার তো সবকটাই প্রিয়, সবকটা পুরস্কার পাই, সবকটাই প্রিয়। কিন্তু তার মধ্যে আমার আবৃত্তিতে যেটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলাম, লুকোচুরি কবিতাটি আবৃত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের। কবিতাটা মেইনলি ছিল হচ্ছে একজন মা আর তার ছেলের মধ্যে, মানে ছেলে দুষ্টুমি করে একটা ফুলে পরিণত হতে চায়। তো এই টাইপের কবিতাটা আমার শুরু থেকে ফেভারিট ছিল। এই টাইপের কবিতা আবৃত্তি করে যেহেতু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, তাই পুরস্কারটাও আমার ফেভারিট হয়ে গিয়েছে। আচ্ছা, আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা এবং সংবাদ পাঠে আসার যাত্রাটা কেমন ছিল? হুম, এটা অনেক বড় জার্নি ছিল আমার। ফার্স্টে আমি আবৃত্তি ওখান থেকে শুরু করলাম পাপাকে চমকে দেওয়ার জন্য। তারপরে আমার ফার্স্ট একটা অভিনয়, যেহেতু আমি আবৃত্তি করি, বিভিন্ন মঞ্চে আমি আবৃত্তি করেছি, তারপরে এটিএন বাংলা, চ্যানেল আই, এরকম বিভিন্ন জায়গায় আবৃত্তি করায় বাংলাদেশ টেলিভিশন বিটিভি যেটা, সেখান থেকে একটা নাটক করার সুযোগ আসে। তো ওটাই ছিল আমার ফার্স্ট নাটক, মানে আবৃত্তিটা নাটকে রূপান্তর করা। তো ওটার থেকে স্টার্ট করলাম আবৃত্তি আর নাটক, মানে অভিনয় যেটা, ও দুটো স্টার্ট হয়ে গেল। এইটা করতে 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 করলাম, অনেক আবৃত্তি করলাম, নাটক করলাম। তারপরে আমি শুনতে পেলাম যে বাংলাদেশ বেতারে অডিশন। আচ্ছা ঠিক আছে, সার্কুলার পেলাম, অডিশনে গেলাম। অডিশনে আমি যেহেতু জানতাম যে 3টায় অংশগ্রহণ করা যায় হুম। সর্বোচ্চ, আমি আবৃত্তি দিয়েছিলাম, নাটক দিয়েছিলাম আর খবর পাঠ দিয়েছিলাম। আল্লাহর রহমতে আমি 3টাতেই দেখি যে যখন রেজাল্ট দিল হুম। আমি হুম। 3টাতেই পেয়ে গিয়েছি। আমি তখন দাদু বাড়িতে ছিলাম। তো হঠাৎ করে মেসেজ আসলো, আমার বড় ভাই বলল যে এই রিদি, তোমার এখানে মেসেজ এসেছে বাংলাদেশ বেতার থেকে। পরে আমি বললাম যে কি মেসেজ? পরে দেখেছি 3টাতেই হয়ে গিয়েছে। 3টাতে, আলহামদুলিল্লাহ। তো এভাবে করেই আমার আবৃত্তির যাত্রা হলো। তারপরে আমি আরেকটা সার্কুলার পেলাম 21 টেলিভিশনে, যে এখানে শিশু কিশোরদের জন্য মুক্ত খবর আর দেশ জুড়ে স্টার্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমিও বেতারের মতো আবার ওটাতে অডিশন দিলাম। অডিশন দেওয়ার পরে ওখানেও আমার আলহামদুলিল্লাহ চান্স হয়ে গেল। এখন মুক্ত খবর আর দেশ জুড়েতে প্রায় নিয়মিতই আমার খবর পাঠ করা হচ্ছে। আচ্ছা, এটিএন বাংলা, ভিটিভি, চ্যানেল আই বা 21 টেলিভিশন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনি সংবাদ উপস্থাপনা করেন। জি, তো প্রথম ক্যামেরার সামনে যাওয়ার যে অনুভূতি সেটা কেমন ছিল? প্রথম যেহেতু গিয়েছি একটু তো নার্ভাস লাগছিলই, যে মনের ভিতরে একটা প্রবল নার্ভাস কাজ করছিল যে আমার কি হবে, ভুল হবে। আমি মেইনলি বেশিরভাগ সময় নেগেটিভ চিন্তা ভাবনা করি যে আমার কি হবে, এটা কি পারবো আমি, এটা কি হবে না।
পরে কোনো মতে না, করে ফেলেছি একবারে। কিভাবে জানি হয়ে গিয়েছে। আমি অনেক প্র্যাকটিস করেছি, মানে যেদিন আমার ফার্স্ট ছিল ক্যামেরার সামনে দাঁড়ানো, তার আগের রাতে আমি এত প্র্যাকটিস করেছি। মামনি বলে যে, আরে তুই তো পরীক্ষা রাতেও এত প্র্যাকটিস করিস না, এখন একটু প্র্যাকটিস থামা। আমি বলছি না না, আরেকটু করতে হবে। তো একটা মিক্সড একটা নার্ভাসনেস কাজ করছিল, যে তারপর যখন হয়ে গিয়েছে তখন তো ভালোই লেগেছে। বাংলাদেশ বেতারে যখন আপনি কাজ করছেন, তো জি। প্রথম যে অডিশনটা ছিল সেই সম্পর্কে আপনার অভিজ্ঞতা জানতে চাই। প্রথম অডিশন, তো প্রথম অডিশনে ভোরের দিকে শিফট ছিল, একটা হচ্ছে সকালের শিফট, একটা হচ্ছে বিকালের শিফট। আমার পড়েছিল মনে হয় বিকালের শিফটে, হুম, না না সকালের শিফটে পড়েছিল আমার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি গেলাম, যাওয়ার পর তারা আমাকে জিজ্ঞেস করলো যে কিসে কিসে অংশগ্রহণ করবা। আমি বললাম যে আবৃত্তি, খবর পাঠ আর নাটকে। তারা আমাকে 3টা স্ক্রিপ্ট দিলেন। দেওয়ার পর আমাকে অন্যদের অডিশন ততক্ষণ চলছিল, যারা আগে স্ক্রিপ্ট পেয়েছে তাদের অডিশন চলছিল। ওই টাইমে আমি স্ক্রিপ্টটা কয়েকবার পড়লাম। পড়ার পরে আবৃত্তিটা একভাবে ঠিক করলাম, খবর পাঠের মতো ঠিক করলাম, আর নাটকেরটা হচ্ছে নাটকের সংলাপ যেমন দেয় ওরকম ভাবে ঠিক করলাম। আমি যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ তোমার কি কি করবে। আমি বললাম যে এগুলো করবো। তখন বলে যে আবৃত্তিটা আগে করো। আবৃত্তি শোনালাম। আবৃত্তি শোনানোর পরে আমাকে জিজ্ঞেস করলো যে এখন নাটকেরটা বলো তো। নাটকেরটা হচ্ছে মায়ের সংলাপ ছিল আর মেয়ে। তো আমি মায়েরটাও বলেছি, মেয়েরটাও বলেছি, কিন্তু ওনারা চেয়েছিলেন শুধু মেয়েরটা। যখন দেখেছি আমি মায়েরটাও বলতে পারছি, তখন বলে যে আচ্ছা ঠিক আছে, বেশ ভালো করেছো। তারপরে আমার লাস্টে শুনতে চাইলো খবরের। তো খবর, আমার পাপা ছিলেন ওখানে, তো আমি পাপার কাছ থেকে আগে হেল্প নিয়েছিলাম যে এটা কিভাবে করবো আমাকে একটু বলে দাও। পাপা তো খবর শুনতো, আবৃত্তি শুনতো, মানে সবকিছু একবারে শুনতো। তখন পাপা আমাকে হেল্প করলো যে হ্যাঁ এটা হচ্ছে তুমি মেইনলি এরকম একটা ফ্ল্যাট টোনে বলবে, কিন্তু যেখানে এমফ্যাসিস দেওয়া দরকার সেখানে এমফ্যাসিস দেবে, শব্দ অনুযায়ী এমফ্যাসিস। পরে আমি সেই হিসেবে যখন সবগুলোই আমি বলে আসলাম, আমার হাত পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল ভয়ে। আমি সব বলে আসার পরে পাপা দেখে আমার হাত পুরো ঠান্ডা, বলেছে ঠান্ডা হয়েছে কেন। আমি বলেছি ভয়ে ঠান্ডা হয়ে গিয়েছে, আমি কি করব। পরে চলে আসলাম, আসার পরে তো দাদু বাড়ি থেকে পরে রেজাল্ট পেলাম। আচ্ছা, এই যে বাংলাদেশ বেতার, বাংলাদেশের বিভিন্ন টিভিতে আপনি যখন যান, তখন কি আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেন? অর্থাৎ ক্যামেরার সামনে যাওয়ার আগে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেন? হ্যাঁ, ক্যামেরার সামনে যাওয়ার আগে আমার ফার্স্ট মাথায় থাকে হচ্ছে আমার স্ক্রিপ্টটা ঠিক মতো পড়তে হবে। এটা গেল, স্ক্রিপ্টটার বিষয়টা আমি ক্লিয়ার করি। দেন আমি কিছুক্ষণ ধরে প্র্যাকটিস করি আগে, কারণ কি প্র্যাকটিস না করলে যদি বারবার বেঁধে যায় তাহলে তো এটা অনেক কাট করে নেওয়া লাগবে। কাট করে নিলে এটা যারা এডিট করছেন তাদের কষ্ট হবে। তো তাদের কষ্ট কমানোর জন্য আমি হচ্ছে আমার নিজের যে কাজগুলো, আমার নিজের যেগুলো করা লাগবে, যেমন শুদ্ধ উচ্চারণ, স্ক্রিপ্ট ভালো মতন পড়া, যাতে না বেঁধে যায়, তো এই কাজগুলো আমি মেইনলি করে থাকি। তারপরে যখন আমি ক্যামেরার সামনে যাই, তো ক্যামেরার সামনে যাওয়ার পরে যাতে তাদের বেশি কষ্ট না হয়, যাতে আমি আমার সর্বোচ্চ বেস্টটা দিতে পারি, আমি সেটা চেষ্টা করি। আচ্ছা, সংবাদ পাঠের সময় কোনো চ্যালেঞ্জ বা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কখনো? সংবাদ পাঠ যেহেতু করি, এরকম পরিস্থিতির মুখোমুখি তো হতেই হবে। তো কিছুদিন আগে না, আরো অনেকদিন আগে বলতে গেলে, যখন বাংলাদেশ বেতারে আমি খবর পাঠ করছিলাম, ওই টাইমে আমার একটা ওয়ার্ড আমি নিজেই হচ্ছে বেঁধে গিয়েছিলাম বলতে যে, কিন্তু ওটা দর্শক কতটা বুঝতে পেরেছেন কিনা ওটা জানি না, কারণ কি আমি ওটা পরপরই আমি হচ্ছে চালিয়ে গিয়েছি, যাতে বেশি পজ দিয়ে বা আমি আটকে গেলাম এখন কি হবে এরকম কিছু ভাবিনি, পরের ওয়ার্ড থেকে আবার স্টার্ট করে দিয়েছি। কিন্তু ওটা দর্শক কতটা ধরতে পেরেছেন সেটা আমি জানি না, কিন্তু ওটা আমার ছিল, মানে আমার নিজের কাছে কষ্ট লেগেছে, বেঁধে গেলাম কেন। একজন সংবাদ উপস্থাপিকার কি কি গুণ দরকার বলে আপনি মনে করেন? একজন সংবাদ উপস্থাপিকার যে যে গুণ থাকা দরকার বলে আমি মনে করি, তার মধ্যে ফার্স্টে আমার কাছে মনে হয় যে তার শুদ্ধ উচ্চারণটা। যেহেতু সংবাদ পাঠ করতে আসছে, ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে একজন থাকতে পারে, দুজন থাকতে পারে, কিন্তু যখন এটা প্রচারিত হবে তখন পিছনে অনেক অনেক মানুষ থাকবে, অনেকে দেখবে। তাদের জন্য যদি আমি অন্য একটা ভাষায় অথবা আঞ্চলিক ভাষা ইউজ করি, অন্যরা বুঝবে না। আবার তারা যদি বুঝতে না পারে, তাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা না বুঝলে তো আমার কোনো এখানে লাভ হলো না। আমি তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে জানানোর জন্য আমি খবরটা পাঠ করছি, এটা গেল মেইন। সেকেন্ডলি, তাদের জানা লাগবে হচ্ছে স্ক্রিপ্টটা কিভাবে ডেলিভারি দিতে হয়। এক একটা লাইন যখন বলতে হবে তখন কোন লাইনটা কিভাবে ডেলিভারি দিলে
তাদের খবরটা আরো মিনিংফুল হবে। যদি ফ্ল্যাট করে পড়ে যায় যে হ্যালো আমি রিদি, তো আমি আজকে আপনাদের সামনে যেটা উপস্থাপন করব, এরকম ফ্ল্যাট করে পড়লে তাদের আকর্ষণটা হবে না। আকর্ষণ ক্রিয়েট করার জন্য তাদের কিছু উঁচু নিচু করা লাগবে, তাদের ভোকাল কোর্ডস ইউজ করা লাগবে। তো এগুলো ইউজ করলেই তাদের হচ্ছে খবরটা আকর্ষণীয় হচ্ছে। তো শুদ্ধ উচ্চারণ আর স্ক্রিপ্টের যে ডেলিভারি এগুলো দেওয়া লাগবে। থার্ড, নিজেকে কিভাবে সে প্রেজেন্ট করবে এইটা শেখা লাগবে। নিজেকে যদি প্রেজেন্ট করতে না পারে তাহলে তো আর হবে না। তো এগুলো শিখলেই আমি মনে করি, আর পার্সোনালিটি তো থাকাই লাগবে ভালো। সে যদি একটা রুড মানুষ হয় তাহলে তো আর হবে না, অবশ্যই ফ্রেন্ডলি হতে হবে সবার সাথে। তো এই গুণগুলো থাকলেই আমি মনে করি যে একজন সংবাদ উপস্থাপিকা হতে পারে। আপনি তো এখনো লেখাপড়া করছেন, জি। ক্লাস 7 বা সপ্তম শ্রেণীতে জি। পড়েন। তো পড়াশোনা, আবৃত্তি, এই সংবাদ উপস্থাপিকা সহ আরো অন্যান্য এই সবগুলো কাজ একসাথে কিভাবে করছেন? সবগুলো তো আমি একসাথে করি না। পড়ালেখার সময় পড়ালেখা করি, যখন ফ্রি টাইম থাকে, যেমন এখন আমার পরীক্ষা শেষ, এখন আমি এখানে এসে প্রোগ্রাম করছি, টক শোতে আসছি। তো যখন পড়ালেখা থাকে আমি পড়ালেখাটাকে মেইন প্রায়োরিটি দেই, যেহেতু পড়ালেখা করে আমাদের এগোতে হবে সামনে। যদি সামনে না যেতে পারি তাহলে তো আর হবে না। খবর পাঠ, আবৃত্তি সবকিছুতেই পড়ালেখা দরকার। তো পড়ালেখাটাকে সামনে রাখি, তারপরে আমি পাশের আশেপাশের এগুলো করি। আপনার শিক্ষক শিক্ষিকা সহ যারা আপনার সহপাঠী আছে বা সবার কাছ থেকে কেমন সহযোগিতা পান আপনি? সবার কাছ থেকে কেমন সহযোগিতা পাই, আজকে যখন আসছিলাম আজকে আমাকে বলছিল, "আহ, তুমি আজকে এখানে যাবে? তাই? আমরা দেখবো?" বলছি হ্যাঁ দেখবে। তখন বলছে ওয়াও। তারপরে যখন আমি টিচারকে বলি, টিচারকে বললে ওনারা অনেক খুশি হন, ওনারা আমাকে অনেক হেল্প করেন বিভিন্ন অনুষ্ঠানে। আমাদের স্কুলের টিচারদের আমরা আপা বলে ডাকি, আর যে প্রিন্সিপাল আমাদের তাকে আমরা বলি বড় আপা। তো আমাদের যে বড় আপা, উনি আমার প্রাইজ, আমার যেই টক শো অথবা আমরা যেই খবরটা যায়, উনি সবগুলো দেখেন এবং আমাকে দেখলেই জড়িয়ে ধরেন। একসময় এমনও হয়েছে যে আমি একটা প্রাইজ পেয়ে ওনাকে দেখাতে গিয়েছি যে আপা দেখেন আমি এই পুরস্কারটা পেয়েছি, উনি আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু মেরে দিয়েছেন। আমি তো অবাক হয়ে গেছি। মানে উনাকে সবাই ভয় পায় আমাদের স্কুলে। তো আমাকে যখন উনি এমন করে আদর করলেন, আমি এত খুশি হয়েছি। আর আমাদের সাংস্কৃতিক যে টিচার আছেন, তিনিও আমাকে অনেক হেল্প করেন। আমি যে কোনো প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করে আমি যদি পুরস্কার পাই, তিনি আমাকে অনেক অনুপ্রেরণা দেন। আপনার পরিবার আপনার সাফল্যে কি ধরনের ভূমিকা রেখেছে? আমার পরিবারের জন্যই আমি এত দূর আসতে পেরেছি। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। বিশেষ করে আমার বাবা-মা। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমাকে এত দূর আনার জন্য, আমাকে এত কষ্ট করে এদিকে সেদিকে দৌড়িয়ে, দৌড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমার বড় ভাইয়ের কথাও বলবো। আমার বড় ভাই আমাকে সবসময় হেল্প করে এবং আশা করছি আমার পরিবারের এরকম অনুপ্রেরণা সাথে নিয়ে আমি আরো এগিয়ে যেতে পারবো। আপনি এই যে এত অল্প বয়সে এত পরিচিতি পেয়েছেন, অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন, আপনার আগের থেকে এখন কি পরিমাণ দায়িত্ব বেড়েছে বা আগের থেকে কি চাপ বেড়েছে কি কমেছে এরকম কোনো কিছু মনে হয় আপনার? হ্যাঁ, আগের থেকে তো দায়িত্ব বেড়েছেই। যেহেতু আমার দর্শকরা আছেন, আরো আমার সহপাঠীরা সবাই যারা আছেন, তারা সবাই মিলে বলে, কিছু হলেই আমাকে বলে, "আচ্ছা আমাকে এটা একটু হেল্প করবে, এটা একটু হেল্প করবে।" এটাকে আমি চাপ বলবো না। এটাকে আমি বলবো যে ভালোবাসা। তারা সবাই আমাকে ভালোবাসেন। তারা চান যে আমি আরো সামনে এগিয়ে যাই। তাই আমি মনে করি যে হ্যাঁ, দায়িত্ব তো একটু বাড়বেই। যেহেতু বড় হচ্ছি, কাজ বাড়ছে, দায়িত্বও বাড়বে। তো এর পাশাপাশি তাদের ভালোবাসাটাও সাথে রাখতে চাই আমি। আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যেটা দেখেছি আপনি বেশ অ্যাক্টিভ। তো জি। আপনার যারা দর্শক আছে বা আপনাদের যারা ভক্ত আছে তাদের কাছ থেকে কি ধরনের প্রতিক্রিয়া পান? তাদের কাছ থেকে সবসময় ভালো প্রতিক্রিয়া পাই। প্রতিটি অনুষ্ঠান শেয়ার করলে, যখন আমি শেয়ার করি, তখন তারা সবসময় পজিটিভ কমেন্টস করেন, আমাকে উৎসাহিত করেন। তো সব মিলিয়ে তাদের কাছ থেকে আমি ভালো যেহেতু রিঅ্যাকশনস গুলো পাই, সেজন্য আমার ইচ্ছা করে যে আমি যেন আরো সামনে এগিয়ে যেতে পারি তাদের অনুপ্রেরণা নিয়ে। নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান? উপস্থাপক, অভিনেত্রী নাকি আবৃত্তি শিল্পী? নিজেকে ভবিষ্যতে আমি একজন উপস্থাপক, সংবাদ উপস্থাপক আর আবৃত্তি শিল্পী হিসেবে দেখতে চাই। আহ, বাংলাদেশের শিশু কিশোরদের জন্য আপনার পরামর্শ কি বা আপনার কি বার্তা থাকবে? হুম বাংলাদেশি শিশু কিশোরদের আমরা মেইনলি দেখি কি, তারা হচ্ছে এখন যেহেতু আমরা টেকনোলজির এরাতে আছি, তো এই টাইমে তারা সব সময় কোন একটা ডিভাইসের মধ্যে থাকে। হয় মোবাইল, হয় কম্পিউটার, হয় পিসি অথবা টেলিভিশন যেটা আছে, সবগুলোর মধ্যে তারা মেইনলি তারা সময় কাটায়। তো আমি বলবো কি, এগুলো না করে তোমরা নিউ নিউ স্কিলস শিখো।
এটা তোমাদের কাজে লাগবে। যেমন তোমরা যদি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখো, এটা তোমাদের ধরো অ্যাব্রডে গেলে তোমাদের কাজে লাগলো। অথবা তোমরা যদি আবৃত্তি শিখো, আবৃত্তি শিখলে এই যে আমার মতো এখান থেকে এখানে, আবৃত্তি থেকে অভিনয়, অভিনয় থেকে সংবাদ পাঠ, এরকম অনেক জায়গায় তোমার সুযোগ হয়ে যাবে। এর সাথে সাথে তোমার হবে কি, তোমার উচ্চারণটা শুদ্ধ হচ্ছে। এটা গেল আবৃত্তির জন্য। আর যদি তোমরা প্রতিদিন যেটা তোমরা শিখতে চাচ্ছ প্রতিদিন অনুশীলন করো, আর কখনো হাল ছাড়বে না। হাল ছাড়লে মানে একটা বাধা হয়ে যায়, মাঝখান থেকে একটা এরকম ফ্লো যাচ্ছে, হঠাৎ করে পড়ে যায়। তো হাল ছাড়া যাবে না, অনেক বাধা আসবে, সে বাধাগুলোকে সব পার করে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আপনার পরিবার, আপনার বাবা মা, শিক্ষক, ভাই বোন বা আপনার যারা দর্শক আছে তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ, এবং আমি পরবর্তীতেও কৃতজ্ঞ থাকবো। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমাকে এত সহযোগিতা করার জন্য, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আশা করছি আমাকে আরো অনুপ্রেরণা দিবেন এবং আমি আরো এগিয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন রাদিয়া ইসলাম হৃদির সাফল্যের গল্প। পরবর্তী পর্বে থাকবে নতুন কোনো অতিথি, নতুন কোনো প্রতিভা, নতুন কোনো বিষয় নিয়ে। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রাম এখানেই শেষ করছি। ধন্যবাদ।